হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় অর্থাৎ লজিক গেটের মধ্যে কোন কোন পার্টগুলো আছে এবং কোন কোন পার্টগুলো পড়লে আমাদের সৃজনশীল খুব সহজে উত্তর করা যাবে, আমি সেই পার্টটা তোমাদের সামনে একটু উপস্থাপন করব। তা আশা করি তোমরা যদি এই অংশটা দেখো তাহলে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক গেটের সব ধরনের বিষয় সম্বন্ধে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে এবং এই ধারণার উপরে তোমরা অন্তত বুঝতে পারবা যে লজিকের অংশটা কেমন, এটা কি কঠিন না সহজ এবং কোন অংশ পড়লেই শুধুমাত্র আমাদের চলবে। তা আশা করি তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে। তা আমি তোমাদের জন্য কিছু হিন্টস তুলে রেখেছি, সেগুলো তোমাদের সামনে এখন উপস্থাপন করব। তা আশা করি এই অংশটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, লজিকের অংশ একটা ভালো ধারণা হবে এবং আমরা এই পার্টগুলো যদি খুব ভালো করে শিখতে পারি তবে লজিক গেটের যে কোনো প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই করতে পারবো। প্রথম অংশে দেখো যে প্রথমে আমি তুলেছি বুলিয়ান উপপাদ্য। তা বুলিয়ান উপপাদ্য হচ্ছে, বুলিয়ান একজন বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী জর্জ বোল। তিনি এই বুলিয়ান একটা বীজগণিতীয় উপপাদ্য উপস্থাপন করেন এবং সেই উপপাদ্যের উপর ভিত্তি করে আমাদের কম্পিউটার আর যুক্তিমূলক কাজগুলো সমাধান করে থাকে। তিনি যে উপপাদ্যটা উপস্থাপন করেছে সেই উপপাদ্যের কয়েকটি অংশ, তিনটি অংশের সমন্বয়ে গঠিত। তার নাম্বার 1 হচ্ছে যোগ অর্থাৎ অর অপারেশন, 2 নম্বর হচ্ছে গুণ অ্যান্ড অপারেশন এবং 3 নম্বর হচ্ছে পূরক অর্থাৎ নট অপারেশন। অর্থাৎ প্রথম যে অংশটা এটাকে যোগ করা হবে, যোগের কাজ সমাধান করা হবে। 2 নম্বরটা হচ্ছে গুণ, এটা অ্যান্ড দিয়ে গুণের কাজ সমাধান করা হবে এবং নাম্বার 3 হচ্ছে পূরক অর্থাৎ এখানে বিপরীতধর্মী কাজ হবে। অর্থাৎ কোনো কিছুর মান যদি 0 হয় তার বিপরীত হবে কত? 1, তার পূরক হচ্ছে 1। আর কোনো কিছুর মান যদি 1 হয় তার পূরক হচ্ছে 0 অর্থাৎ বিপরীত, এবং 1 এর বিপরীত 0 এবং 0 এর বিপরীত 1। বিজ্ঞানী জর্জ বুল তার এই বুলিয়ান উপপাদ্যে 0 এবং 1কে নিয়ে কাজ করেছে। অর্থাৎ 0 বলতে আমরা বুঝবো বিদ্যুৎ আছে, ভোল্টেজ আছে বা বাতিটি জ্বলছে বা অন আছে। আর 0 বলতে আমরা বুঝবো যে বিদ্যুৎ নেই, ভোল্টেজ নেই বা বাতিটি জ্বলছে না। তাহলে আমরা শিখলাম বুলিয়ান উপপাদ্য। এরপরে দেখো বিভিন্ন রকমের উপপাদ্য আছে, সেখানে আছে বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, সহায়ক উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য। তাহলে আরও যে বিভিন্ন রকমের উপপাদ্য রয়ে গেছে, নাম্বার 2তে 1, 2, 3, 4, 5টা উপপাদ্য আছে। তাই 4টা উপপাদ্য আমাদের সাধারণত শর্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সাধারণত এই 4টা অংশ থেকে একটা না একটা শর্ট সবসময় থাকে। তাহলে বিনিময়, অনুষঙ্গ, সহায়ক, বিভাজন, ডি মর্গান। তা আমরা বিশ্লেষণী অংশে আমরা এই সবগুলো উপপাদ্যকে নিয়ে ডিটেলস বর্ণনা করব। তা আমি ডি মর্গানকে একটু এক্সট্রা তুলে রেখেছি, কারণ ডি মর্গানটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রাণকেন্দ্র। অর্থাৎ অনেক বেশি ডি মর্গানটাকে ইউজ করতে হবে বা এই সূত্রের ব্যবহার করতে হবে। এই জন্য ডি মর্গানটার সূত্রটা আমি এখানে একটু হিন্টসে তুলে রেখেছি যে তোমাদের প্রথমেই এই অংশটার সঙ্গে একটু ভালো করে পরিচয় করে দেওয়ার জন্য। তা দেখো ডি মর্গানের ফার্স্ট যেটা আছে, এই উপরে যেটা আছে তাকে বলা হয় নট, অথবা তুমি বারও বলতে পারো। তা আমরা এখানে নট বলে এটাকে চিহ্নিত করব। দেখো এ প্লাস বি এর উপরে আছে নট, অর্থাৎ উপরে যে টার্মটা আছে তাকে বলা হয় বার বা নট। তাহলে এ প্লাস বি এর উপরে একটা নট আছে, তাহলে দুইটার উপরে নট, তার মানে এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি এর উপরে হোল নট। যদি এ পাশে প্লাস থাকে, সমান চিহ্নর আগে যদি প্লাস থাকে, সমান চিহ্নের পরে গুণ হবে, ডট দিয়ে এখানে গুণ বোঝানো হয়। তাহলে এখানে প্লাস আছে, এখানে কি আছে? গুণ আছে। আর বাম পাশে দেখো গুণ আছে, ডান পাশে কি আছে? প্লাস আছে। অর্থাৎ যদি সমানের আগে প্লাস থাকে সমানের পরে গুণ হবে, যদি সমানের আগে গুণ থাকে সমানের পরে যোগ হবে। আরেকটা কথা, যদি হোল নট থাকে তাহলে সিঙ্গেল নট হবে,
যদি হোল নট দুইটার উপরে নট থাকে তাহলে নটটা কী হবে, প্রত্যেকটার উপরে সিঙ্গেল পর্যায়ে চলে আসবে। তাহলে দেখো এ প্লাস বি এর উপরে হোল নট ছিল, হয়েছে এ নট বি নট, সিঙ্গেল হয়ে গেছে। আবার এ বির উপরে হোল নট আছে, এ বি গুণ আকারে আছে, তার উপরে হোল নট আছে, সেটাও কি হবে, সেটাও গুণ সিঙ্গেল নট হয়ে যাবে, এ নট বি নট। তাহলে আমরা এখানে দুইটা জিনিস যদি স্পষ্টভাবে একটু বুঝি তাহলে আশা করি ডি মর্গান ক্লিয়ারলি আমাদের একবারই মনে থাকবে। আমরা আবার একটু সেই পার্টটা একটু দেখি। সমানের আগে যদি প্লাস থাকে সমানের পরে গুণ হবে, সমানের আগে যদি গুণ থাকে সমানের পরে প্লাস হবে, এবং যদি হোল নট থাকে তাহলে ডান পাশে সিঙ্গেল নট হবে। তাহলে আবার দেখি বিষয়টা, এ প্লাস বি প্লাস আছে, ডট গুণ হয়েছে, হোল নট ছিল, সিঙ্গেল নট হয়েছে। এ বির উপরে এ বি গুণ আকারে আছে, যোগ হয়েছে, হোল নট ছিল, সিঙ্গেল নট হয়েছে। এবং এখানে যদি তিনটা থাকতো অর্থাৎ এ বি সি, তাহলে কথা হতো এ নট যোগ বি নট যোগ সি নট। এবং এখানেও যদি এ প্লাস বি প্লাস সির উপর হোল নট থাকতো তখন হতো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, এখানে বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান পূরক। তাহলে বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান পূরক। তা পূরক কথাটা আমরা আগেও একবার পরিচিত হয়ে গেছি, সেটা হচ্ছে পূরক শব্দের অর্থ হচ্ছে বিপরীত, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। তো ফার্স্ট দেখো বুলিয়ান চলক, চলক শব্দের অর্থ হচ্ছে যেটা পরিবর্তন হয়, অর্থাৎ যার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটাই হচ্ছে চলক। অর্থাৎ আমি যদি মনে করি যে এখানে একটা চলক আছে এ, তাহলে এর মান একবার হতে পারে 0, এর মান একবার হতে পারে 1, অর্থাৎ এর মান কি হবে, পরিবর্তন হবে। অর্থাৎ যার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটাই হবে চলক। এখানে এ একটি চলক, কারণ এর মান একবার 0 একবার 1, তার মানে এর দুইটা মান হতে পারে, এই জন্য এ একটি চলক। এরপর দেখো ধ্রুবক, অর্থাৎ যার মান কখনোই পরিবর্তন হয় না সেটাই হচ্ছে কি ধ্রুবক। অর্থাৎ যদি এর মান আমরা মনে করো আরেকটা মান নিলাম, যদি মানটা 0 হয় তাহলে 0ই হবে। অর্থাৎ আমি আবার একটু বলি, ধ্রুবক হচ্ছে যার মান কখনোই পরিবর্তন হয় না সেটাই হচ্ছে ধ্রুবক সংখ্যা বা ধ্রুব সংখ্যা। তাহলে যদি 0 হয় তো 0ই হবে, আর সেটা অন হতে পারবে না। আর যদি 1 হয় তাহলে 1ই হবে, তখন আর 0 হতে পারবে না। যেমন এর মান এখানে দুইটা হয়েছে, একবার 0 একবার 1, তার মানে এটা চলক। কিন্তু যদি এমন হয় যে এর মান শুধুমাত্র 0, এর মান শুধুমাত্র 0, তাহলে হবে কি, সেটা হবে ধ্রুবক বা ধ্রুব সংখ্যা, কারণ 0র কোনো পরিবর্তন হচ্ছে না। কিংবা এমন হয় যে এর মান শুধুমাত্র 1, সেটা আর অন্য কোনো মান হচ্ছে না, তার মানে কি সেটাও একটা ধ্রুবক। অর্থাৎ ধ্রুব হচ্ছে যার মান কখনোই পরিবর্তন হয় না বা কনস্ট্যান্ট থাকে, সেটাই হচ্ছে ধ্রুবক। এরপর দেখা হচ্ছে পূরক। পূরক শব্দের অর্থ তোমরা পরিচিত হয়ে গেছো, পূরক শব্দ হচ্ছে বিপরীত, অর্থাৎ যদি হয় 0 তার পূরক 1, যদি হয় 1 তার পূরক 0। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে আমি যেটা তুলেছি সেটা হচ্ছে লজিক গেট। অর্থাৎ লজিক গেট আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ হেডলাইনে আমি তুলে এসেছি লজিক গেট। অর্থাৎ এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং 95% কোশ্চেনের সমাধান দেবে এই লজিক গেট অংশ, এবং এই অংশটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ অধিকাংশ সৃজনশীল আমাদের লজিক গেট থেকেই আসবে। তোমরা আগেই জানো, আমি কোর্স পরিস্থিতিতে তোমাদের বলেছি যে তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে, বাইনারি অক্টাল হেক্সা থেকে একটা এবং লজিক গেট থেকে একটা। তাই এই অধ্যায়ে সাধারণত এই লজিক গেট অংশ থেকেই সৃজনশীলটা হয়ে থাকে, এই জন্য আমাদের এই অংশটা খুব বেশি গুরুত্বপূর্ণ, লজিক গেট অংশটা। আচ্ছা, তা লজিক গেট, লজিক মানে হচ্ছে যুক্তি। তাহলে যুক্তির উপর ভিত্তি করে যে গেট তৈরি তার নামই হচ্ছে লজিক গেট। তার মানে লজিক গেট যুক্তির উপর ভিত্তি করে কাজ করে, এবং অনেকগুলো লজিক গেট একসঙ্গে যখন করা হয়
তখন একটা ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি হয়, অর্থাৎ কম্পিউটারের মাদারবোর্ড অর্থাৎ কম্পিউটারের ব্রেইন, সেই ব্রেইন তৈরি করা হয় হচ্ছে মাদারবোর্ড দিয়ে, এবং সেই মাদারবোর্ড তৈরি করা হয় আবার ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি দিয়ে। সেই আইসি তৈরি করা হয় এই লজিক গেট দিয়ে। তার মানে লজিক গেটের যুক্তির উপর ভিত্তি করে আমাদের কম্পিউটার সিস্টেম সুস্পষ্টভাবে কাজ করে। তাহলে লজিক গেট যুক্তির উপর ভিত্তি করে যে গেট তৈরি করা হয় তাকে লজিক গেট বলে। প্রাথমিক পর্যায়ে লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। তাহলে প্রাথমিক পর্যায়ে কয় প্রকার? প্রাথমিক পর্যায়ে লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। দেখো মৌলিক লজিক গেট আবার তিন প্রকার, অ্যান্ড, ওর, নট। মৌলিক লজিক গেট কয় প্রকার? তিন প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যান্ড, নাম্বার 2 হচ্ছে ওর, নাম্বার 3 নট। অ্যান্ড ব্যবহার হবে গুণের জন্য, যখন আমাদের গুণ করার দরকার হবে তখন আমরা লজিক গেট অ্যান্ড ব্যবহার করব। যখন যোগ করার দরকার হবে তখন লজিক গেট অর ব্যবহার করব। যখন বিপরীত করার দরকার হবে অর্থাৎ শূন্যকে 1, 1কে 0, তখন আমরা নট ব্যবহার করব। তাহলে লজিক গেট তিন প্রকার, মৌলিক লজিক গেট তিন প্রকার, অ্যান্ড, অর, নট। তারপরটা দেখো যৌগিক লজিক গেট। তা যৌগিক লজিক গেট আমাদের দুই প্রকার। এক নম্বরে দেখো সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে বিশেষ গেট। তাহলে যৌগিক লজিক গেট হচ্ছে কোনটা? যে লজিক গেট একাধিক গেটের মিশ্রণে তৈরি, সেটাই হচ্ছে যৌগিক লজিক গেট। আর মৌলিক লজিক গেট হচ্ছে যে গেট অন্য কোনো গেটের উপর নির্ভরশীল না, নিজে নিজেই তৈরি, সেটা হচ্ছে মৌলিক লজিক গেট। যৌগিক লজিক গেট হচ্ছে যে গেট একাধিক গেটের সমন্বয়ে তৈরি, সেটা হচ্ছে যৌগিক লজিক গেট। সেই যৌগিক লজিক গেট আবার দুই প্রকার, যথা সার্বজনীন লজিক গেট আর একটা হচ্ছে বিশেষ লজিক গেট। আবার দেখো সার্বজনীন লজিক গেট আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে ন্যান্ড, NAND। আমি একটু দাগ দিয়ে রেখেছি নিচে, একটু পরে বলছি। ফার্স্ট দেখো প্রথমটা হচ্ছে ন্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে নট গেট। এই দুজনকে বলা হয় সার্বজনীন লজিক গেট। তাহলে সার্বজনীন লজিক গেটে এক নম্বরে ন্যান্ড, দুই নম্বরে নট। এখন দেখো ন্যান্ডের এন এর নিচে একটা দাগ আর অ্যান্ডের নিচে একটা দাগ, তার মানে অ্যান্ডের সঙ্গে নটের এন, দেখো এই যে নটের কত আছে, প্রথম অক্ষর এন কে নেওয়া হয়েছে, অর্থাৎ অ্যান্ডের সঙ্গে নট যোগ করলে হয় কত? ন্যান্ড। অর্থাৎ অ্যান্ড গেটের সঙ্গে নট গেট যোগ করলে ন্যান্ড গেট পাওয়া যায়, আর ন্যান্ড সার্বজনীন লজিক গেট পাওয়া যায়। দুই নম্বরটা দেখো নর গেট, অর্থাৎ অর গেটের সঙ্গে মৌলিক গেট কোনটা? অর গেটের সঙ্গে নট গেট যোগ করলে নর গেট পাওয়া যায়। এখানে অর গেট আছে, এর সঙ্গে যদি নট যোগ করা তাহলে হবে নর গেট, আর অ্যান্ডের সঙ্গে যদি নট যোগ করা হয় তখন হবে ন্যান্ড গেট। অর্থাৎ সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড গেট আর নর গেট। নেক্সট দেখো যৌগিক গেটের অপর অংশ, সেটা হচ্ছে কি? বিশেষ গেট। বিশেষ গেট দুই প্রকার, একটা XOR গেট, একটা XNOR গেট। অর্থাৎ এটাকে বলা যায় XOR কি এক্সক্লুসিভ অর, আর এটাকে বলা যায় এক্সক্লুসিভ নর গেট। আমরা এই 3, 2, 5 আর 2, 7 সাতটি লজিক গেট আমাদের 100% ভাবে ক্লিয়ারলি শিখতে হবে, কারণ এই সাতটি গেটের উপর ভিত্তি করে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সৃজনশীল কোশ্চেনকে সমাধান করব। তা আশা করি আমরা যখন 7টা গেট ক্লিয়ারলি আলোচনা করব তোমরা সঙ্গেই থাকবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি থাকো আশা করি সৃজনশীলের কোনো অংশেও কোথাও কোনো সমস্যা থাকবে না। আমাদের নেক্সট অংশ দেখো, আমাদের 7টা গেট বর্ণনা করলাম, তার মধ্যে ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা প্রমাণ একটা কোশ্চেন লিখে রেখেছি। সেটা হচ্ছে যে সার্বজনীনতা প্রমাণ, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে 3টা মৌলিক গেট প্রমাণ করা যায়, অর্থাৎ অ্যান্ড, অর, নট। ন্যান্ড গেট দিয়ে যদি 3টা মৌলিক গেট প্রমাণ করা যায় সেই ঘটনাকে বলা হয় ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ।
অথবা এমন থাকতে পারে যে ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেটগুলো প্রমাণ করো, অথবা থাকতে পারে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে 3টি মৌলিক গেট প্রমাণ করো, এটা থাকলেও আমরা 3টা মৌলিক গেট ন্যান্ড গেট দিয়ে তৈরি করব। আর যদি থাকে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, তখন ওই ন্যান্ড গেট দিয়ে 3টা মৌলিক গেট অ্যান্ড অর নটকে প্রমাণ করব। তারপর আরেকটা কথা আছে নট গেটের সার্বজনীনতা প্রমাণ। নট গেটেরও একই সিস্টেম, যে নট গেট দিয়ে যদি 3টা মৌলিক গেটকে প্রমাণ করা যায় তখনই নট গেটকে সার্বজনীন গেট বলা যাবে। তাহলে নট গেটের সার্বজনীনতা বলতে নট গেট দিয়ে 3টা মৌলিক গেট অ্যান্ড অর নট প্রমাণ করতে হবে। এরপর দেখো আছে আমার নাম্বার 6 এনকোডার ও ডিকোডার। এটা আমাদের কম্পিউটারের একটা বিশেষ সার্কিট, এনকোডার ডিকোডার। যেমন আমরা যে ভাষায় কথা বলি, কম্পিউটার তো আমাদের ভাষা বুঝতে পারে না, কম্পিউটার বোঝে শুধুমাত্র এই বুলিয়ান উপপাদ্যের 0 এবং 1কে, অর্থাৎ 0 এবং 1 এই দুইটা ছাড়া কম্পিউটার কোনো কথাই বুঝতে পারে না বা কোনো ভাষাই বুঝতে পারে না। তাহলে কম্পিউটার যে ভাষা বুঝতে পারে না, তখন কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের তৃতীয় আরেকজনের দরকার হয়, অর্থাৎ দোভাষী একজনকে দরকার হয়। মানুষ যেমন বিদেশে গেলে সে যদি তার ভাষা না বোঝে, তখন একজন দোভাষী পাশে থাকে, সে কথা শুনে অপরজনকে বুঝিয়ে দেয়, আবার তার কথা শুনে অপরজনকে বুঝিয়ে দেয়। এখানেও কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের একজন দোভাষী হিসেবে কাজ করবে। সেই যন্ত্রটার নাম হচ্ছে এনকোডার ও ডিকোডার। এখানে 2টা যন্ত্র থাকবে। তাহলে এনকোডারের কাজ হচ্ছে আমাদের মানুষের ভাষা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি, আমাদের এই ভাষাকে কম্পিউটারের ভাষা 0 এবং 1-এ রূপান্তর করা। তাহলে এনকোডারের কাজ কি? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। কিন্তু আমি তো কম্পিউটারকে আমার ভাষা বলছি, আমি তো আউটপুটে কম্পিউটারের স্ক্রিনে আমার ভাষাটাকে দেখতে চাই, কিন্তু কম্পিউটার তো আমার ভাষাকে কি করে ফেলছে? এনকোডার 0 এবং 1-এ রূপান্তর করে ফেলছে। কিন্তু আমি তো 0 এবং 1কে চাচ্ছি না, আমি চাচ্ছি আমি যে কথাটা বলেছি সেই কথাটাকে চাচ্ছি। যেমন আমি কম্পিউটারের কিবোর্ডে যদি 5 প্রেস করি, তাহলে স্ক্রিনে আমি কাকে চাচ্ছি? 5 স্ক্রিনে দেখতে চাচ্ছি। বাট কম্পিউটার কিন্তু আমার কিবোর্ডের 5কে 0 এবং 1-এ রূপান্তর করে ফেলছে। তাহলে আমি 0 এবং 1 চাচ্ছি না, আমি চাচ্ছি 5কে স্ক্রিনে দেখতে। তখন কম্পিউটার আবার কি করবে? আরেকটা যন্ত্র তার মধ্যে আছে, তার নাম ডিকোডার। তখন আমার ভাষাকে যেমন 0 এবং 1 হয়ে গেল, কম্পিউটার আবার সেই 0 এবং 1কে, ডিকোডার 0 এবং 1কে আবার আমার ভাষায় রূপান্তর করবে। অর্থাৎ মূল কথা, এনকোডারের কাজ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, আর ডিকোডারের কাজ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। আবার আমি বলছি, এনকোডারের কাজ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা, যেন কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার যখন বোঝা হয়ে যাবে, তখন সেটা আবার কি করবে? সে আবার মানুষের ভাষায় সেটাকে আউটপুট দেখাবে। তার মানে এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এরপরে দেখো নাম্বার 7 অ্যাডার। অ্যাডার শব্দের অর্থ হচ্ছে যোগ করা, অর্থাৎ যে সার্কিট বা যে বর্তনী যোগের কাজ করে থাকে তাকে অ্যাডার বলে। অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ কাজগুলো করে থাকি, কম্পিউটার শুধুমাত্র অ্যাডার দিয়ে যোগ করতে পারে, যোগের মাধ্যমেই সে গুণ ভাগ বিয়োগ এই কাজগুলো করে থাকে। এই অ্যাডার যে সার্কিট বা যে যন্ত্র, সেটা এই যোগের কাজটা সম্পূর্ণ করে। তা অ্যাডার হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার যেটা, সেটা 2টা বিট যোগ করতে পারে, 2 বিট। অর্থাৎ শুধুমাত্র 0 এবং 1 বা 1 1 বা 0 0 2টা বিটকে হাফ অ্যাডার যোগ করতে পারে, আর ফুল অ্যাডার 3টা বিটকে যোগ করতে পারে। তাহলে অ্যাডার হচ্ছে যা দিয়ে কম্পিউটারে যোগের কাজ বা যে সার্কিট দিয়ে, যে বর্তনী দিয়ে কম্পিউটারে যোগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে
অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার অর্থাৎ যে 2টি বিট যোগ করতে পারে, আর একটা ফুল অ্যাডার যে 3টা বিটকে যোগ করতে পারে। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তা আমরা 2টা হাফ অ্যাডার যোগ করলে একটা কি পাবো? ফুল অ্যাডার, পূর্ণ যোগের বর্তনী পাবো। এরপরে দেখো আছে ফ্লিপ ফ্লপ কি। দেখো ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি, যে মেমোরিটা শুধুমাত্র একটি বিট ধারণ করতে পারে। একটি বিট শব্দের অর্থ হয় 0 বা কত 1, যে কোনো একটা। তাহলে ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ক্ষুদ্রতম মেমোরি বা ক্ষুদ্র মেমোরি, যে শুধুমাত্র একটি বিট 0 বা 1 ধারণ করতে পারে। তাহলে ফ্লিপ ফ্লপ মেমোরি ডিভাইস যে একটি বিটকে ধারণ করতে পারে। এরপর দেখা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারও আমাদের একটা মেমোরি, কিন্তু সে ফ্লিপ ফ্লপ থেকে একটু বড়। ফ্লিপ ফ্লপ যেমন শুধুমাত্র একটি বিটকে ধারণ করতে পারে, আর রেজিস্টার হচ্ছে বেশ কয়েকটি বিটকে ধারণ করতে পারে। অর্থাৎ যদি আমি 2টা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার তৈরি করি, 2টা বিট ধারণ করবে। যদি 4টা ফ্লিপ ফ্লপ এক জায়গা করে একটা রেজিস্টার তৈরি করি, তাহলে 4টা বিটকে ধারণ করতে পারবে। অর্থাৎ কয়েকটি ফ্লিপ ফ্লপের সমন্বয়ে রেজিস্টার গঠিত হয়। তাহলে ফ্লিপ ফ্লপও একটা ক্ষুদ্রতম মেমোরি, রেজিস্টারও একটা মেমোরি ডিভাইস, সে ফ্লিপ ফ্লপ থেকে একটু বড়। অর্থাৎ কয়েকটি ফ্লিপ ফ্লপের সমন্বয়ে রেজিস্টার গঠিত হয়, যে কয়েকটি বাইনারি বিট ধারণ করতে পারে। আর ফ্লিপ ফ্লপ শুধুমাত্র একটি বিট ধারণ করতে পারে। এরপর দেখা হচ্ছে কাউন্টার কি। কাউন্টার শব্দের অর্থ হচ্ছে গণনা করা। কাউন্টার শব্দের অর্থ কি? গণনা করা। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে গণনা করা হয় তাকে কাউন্টার বলে। আমরা কম্পিউটারে যে সমস্ত তথ্য ইনপুট আকারে কম্পিউটারের মধ্যে প্রবেশ করাবো, সেই ইনপুট তথ্যকে এই কাউন্টার কি করবে? গণনা করতে পারে। এই জন্য একে বলা হচ্ছে কাউন্টার। তাহলে যে সার্কিট ইনপুট তথ্যকে বা ইনপুটকে গণনা করতে পারে তাকে কাউন্টার বলে। কাউন্টার সর্বোচ্চ 4টা 0 থেকে 1001 পর্যন্ত গণনা করতে পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3য় অধ্যায়ের 2য় অংশ অর্থাৎ লজিক গেট পর্বর কোর্স পরিচিতি নিয়ে একটু আলোচনা করলাম। আশা করি এই কোর্স পরিচিতি অংশে তোমরা সঙ্গে আছো এবং কোর্স পরিচিতিতে আমাদের যে পার্টগুলো আছে সেগুলো একটু ভালো করে ফলো করেছো। তা আমরা কোর্স পরিচিতি পরবর্তী অংশে অর্থাৎ লেকচার 2তে আমাদের লজিক গেট অংশের মূল পর্বে দিকে যাব এবং মূল পর্ব থেকে যদি তোমরা সঙ্গে থাকো, আশা করি লজিক গেটের 2য় অংশে কোথাও কোনো সমস্যা হবে না। আমরা 100% সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো। তাহলে 2য় অংশের 2য় লেকচারে তোমাদেরকে ওয়েলকাম।